কিন্তু তারা নিজেরা যে এই জিনিসগুলো গত 15-17 বছরে এমনভাবে প্রমাণ করে দিবে বাংলাদেশের মানুষের সামনে, সেই জন্য একটা ধন্যবাদ দেওয়া দরকার যে আমাদেরকে আর প্রমাণ করতে হয়নি যে কারা কোনপন্থী। তো আমাকে প্রথম ওখানে ইন্টারভিউশনে জিজ্ঞেস করছিল আপনারা তো এনটি ভারত একটা দল। আমি বললাম যে আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি পুরো বাংলাদেশি, আমি বাংলাদেশের পক্ষের লোক, আপনাদের বিরুদ্ধে সেটা ঠিক। যাই হোক, এদের অ্যাটিটিউডটা এরকম। এনিওয়ে, তারা বাংলাদেশের জন্য আওয়ামী লীগ একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে আমরা মনে করি। যারা বাংলাদেশের অস্তিত্বটাকে বিশ্বাস করে, বাংলাদেশটাকে শাসন করবে, বাংলাদেশটাকে শোষণ করবে, কিন্তু বাংলাদেশকে কোনোদিন বাংলাদেশের অস্তিত্বটা বিশ্বাস করবে না, সেটা একদম প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়ে নিজে ওখানে আশ্রয় নিয়ে নিল। এই বক্তব্যের পর তো নিশ্চয়ই আমাকে কেউ ভারতের এজেন্ডার বলবে না, আশা করি, তাও বলবে। আচ্ছা, তো এইটা হচ্ছে ওই তকদির, বলে যে আমার তকদির লেখা আছে, আমি কি করব। এখন এত বেশি স্ট্রাগল করলাম, এত 4 বছর নিম্ন আদালতে আইনি লড়াই করে যে খালাসটা পেলাম, তার মধ্যে আমাকে হাউস অফ কমন্সের রেফারেন্স যেখানে আমার ডিসকাশনটা হয়েছিল ওটা দিতে হয়েছে, ইউনাইটেড নেশনসে ডিসকাসড হয়েছে সেটা দিতে হয়েছে, অল গ্লোবাল হিউম্যান রাইটস বডিসের যে কনসার্ন যেগুলো প্রকাশ করেছে বিভিন্ন সময় সেই কাগজগুলো দিতে হয়েছে, এবং বাংলাদেশের যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া প্রকাশিত সমস্ত সংবাদ এগুলোর কথা দিতে হয়েছে। আমি রিড করেছি সেই স্ট্রাগল রিটের যে অর্ডার, এগুলো সহ বিভিন্ন রকমের সার্কামস্টেন্স এভিডেন্স সবগুলো দিয়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলাম যে এইটা তো কোনো নর্মাল ট্রেস পাসিংয়ের ঘটনা হতে পারে না। আলটিমেটলি আমি খালাস পেলাম। খালাস ওই শর্তে পেলাম যে প্রসিকিউশন প্রুফ করতে পারে না ওইভাবে, এবং ইন্টারেস্টিংলি ওখানকার আইনটা এরকম ছিল যে আমাকেই প্রুফ করতে হবে যে আমি দোষী না, উল্টা তাও করেছে। এরপরে আবার ভারতের সরকার এরকম একটা খুচরো ট্রেসপাসের মামলায় আপিল করলো। আপিল করার পর আরও 4 বছর আমাকে আপিল আদালতে লড়াই করতে হলো। সেই লড়াইয়ে আবার 4 বছর পরে জিতার পরে তখন আমাকে ট্রাভেল পাসটার জন্য সংগ্রাম করতে হয়েছে। আমি আমার 2-3 কতগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকারটা দিয়ে, এখানে দিয়ে প্রথম আলোর 2-1টা রিপোর্টও তখন আমার পক্ষে ছাপানো হলো যে কেন আমার ট্রাভেল পাস দেওয়া হচ্ছে না। সেই ট্রাভেল পাসটা পাওয়ার 3 মাসের জন্য একটা ভ্যালিড ডকুমেন্ট পেলাম, যেটা অল্টারনেটিভ অফ পাসপোর্ট, কিন্তু কোনো ভিসা নাই। ইমিগ্রেশন যদি ভারতীয় ইমিগ্রেশন সিল আমাকে এক্সিট সিল না দেয় আমি আসতে পারবো না। মোর ওভার কোর্টের ডিসিশন অনুসারে লেখা ছিল যে সেন্ড হিম ব্যাক অ্যাকর্ডিং টু দি ল অ্যান্ড রিপোর্ট কমপ্লায়েন্স, কিন্তু সেইটার নিয়মটা হচ্ছে যে ফরেন মিনিস্ট্রির অনুমতি ছাড়া স্টেট গভর্নমেন্ট আমাকে পাঠাতে পারবে না। তারা লিখেছে আমার জাজমেন্ট সহ স্টেট গভর্নমেন্টকে। স্টেট গভর্নমেন্ট স্যাট অন দ্যাট ফর লং 1 year, কিন্তু তারা কোনো জবাবও দেয় না। শেষ পর্যন্ত যদি এখানে জুলাই কোনো অভ্যুত্থান সংগঠিত না হতো, হয়তো আমাকে ওখানেই মরতে হতো। এই স্ট্রাগলের পরে আমি কেমন করে তাদেরকে বোঝাবো যে একটা লোককে আরও বিভিন্ন বিষয় থাকে অপমানিত করার, ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে কি এভাবেই অপমান করতে হয়? আমার পরিবার, আমার সন্তানরা আমার ফাদারিংটা পায়নি, আমার ফ্যামিলি আমাকে পায়নি। যে স্ট্রাগলের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে, যারা গুম হয়েছে তাদের ফ্যামিলিকে জিজ্ঞেস করুন তাদের কি অবস্থা, যারা আজ পর্যন্ত ফিরে আসে নাই তাদেরকে জিজ্ঞেস করুন তাদের কি অবস্থা। এগুলো নিয়ে তারা যারা প্রশ্ন তোলে তারা বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করে, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে অপমান করে। এগুলো নিয়ে যারা রিউমার ছড়ায় তাদের প্রতি আমার নসিহত নেই, তাদের প্রতি আমাদের নসিহত নেই, কারণ তারা মোটিভেটেড হয়ে এগুলো করে। তারা না বুঝে যদি করতো তাহলে বলতাম যে তারা না বুঝে করছে, ক্ষমা করে দেয়। তারা বুঝে শুনে করছে, তারা জ্ঞান পাবে যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিটাকে, ডেমোক্রেটিক স্ট্রাগলের যে অধ্যায়টাকে তারা স্বীকার করতে চাচ্ছে না, তাতে লাভটা কাদের হচ্ছে? লাভ হচ্ছে ফেসিস্টদের। যাই হোক, আমি ধান বান্ধে শিবের গীত গাইলাম। এনিওয়ে, যেহেতু আমি বলেছি যে আজকের এই অনুষ্ঠানের জন্য আমি উপযুক্ত বক্তা নই, আমি একটা নন ডিজিটাল মানুষ। আপনারা যারা ডিজিটাল, আপনারা আপনাদের ভূমিকা পালন করবেন। আশা করি সাথে নেশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে আপনাদের সেই ভূমিকাটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ।